নমস্কার, আমি তরুণ ঘোষ। আমি বরাবরই আপনাদের বলে আসছি যে ডোনাল্ড ট্রাম্প তার যে পদক্ষেপ এই দ্বিতীয় টার্মে নিচ্ছেন, প্রত্যেকটা পদক্ষেপ তাকে কিন্তু বিপদে ফেলছে। এখন তার শেষ পদক্ষেপ কি? শেষ পদক্ষেপ হলো ইরানের উপরে হামলার প্রস্তুতি। এখন হামলা তো হবেই, সেটা করতেই হবে তাকে। কেন করতে হবে সে ব্যাখ্যায় আমি আসব। তবে ভারতবর্ষ সতর্ক। ভারতবর্ষ কি করেছে, তাদের নাগরিকদের জন্য একটা অ্যাডভাইজারি জারি করেছে। এই অ্যাডভাইজারিটা আমি পড়ে শোনাচ্ছি, তার সঙ্গে একটা মজাদার খবর আছে যেটা শুনলে পরে আপনারা বেশ আমোদ পাবেন। আমি আগে অ্যাডভাইজারিটা পড়ে শোনাই, যেটা আমাদের কাগজে আনন্দবাজারে বেরিয়েছে। ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিল দিল্লি। ঠিক আছে, আমি খবরটা পড়ছি। পণ্যবাহী বিমানে চড়ে হলেও হবে, কিন্তু যে কোনো উপায়ে অবিলম্বে ইরান ছেড়ে বেরিয়ে যেতে হবে। সে দেশে বসবাসরত সমস্ত ভারতীয়কে এই নির্দেশ দিয়েছে দিল্লি। ওয়াশিংটনের সঙ্গে তেহরানের শান্তি আলোচনা চললেও পরিস্থিতি অবনতির দিকে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কোনো মুহূর্তে হামলার নির্দেশ দিতে পারেন বলে আগেই শোনা গিয়েছিল। সেটা আরো স্পষ্ট পশ্চিম এশিয়ায় আমেরিকার রণক্ষেত্র সাজানো দেখে। এর মধ্যে ইরানের আভ্যন্তরীণ পরিস্থিতিও সঙ্গীন। সরকার বিরোধী আন্দোলনে জ্বলছে দেশ। ইরানের পরিস্থিতি পর্যালোচনা করে আগেই তেহরানে ভারতীয় দূতাবাস বিজ্ঞপ্তি জারি করেছিল। আজ সেই বিজ্ঞপ্তির পুরনো পরামর্শই ফের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, পড়াশোনা করতে, তীর্থ করতে, পর্যটন বা কর্মসূত্রে যাওয়া প্রতিটি ভারতীয়কে অনুরোধ, যত তাড়াতাড়ি সম্ভব ইরান ছেড়ে বেরিয়ে যান। পরিবহনের মাধ্যমে যা পাওয়া যাবে তাতেই ভারতীয়দের দেশে ফেরা উচিত। ভারতীয় দূতাবাস থেকে যে বিবৃতি জারি করা হয়েছে সেটি এরকম: গত 5 জানুয়ারি ভারত সরকারের পক্ষ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছিল সেটিকে অনুসরণ করেও ইরানকে বদলাতে থাকা পরিস্থিতি মাথায় রেখে বলা হচ্ছে, পণ্যবাহী বিমানে হলেও অবিলম্বে ইরান ছেড়ে বেরিয়ে যান আপনারা। ব্র্যাকেটে পড়ুয়া, তীর্থযাত্রী, কর্মসূত্রে যারা রয়েছেন এবং পর্যটক। এরপরও সকল ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি ইরানে থাকবেন, তাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। এখন ভারত কোনো রকম চান্স নিচ্ছে না। এখন এখন আক্রমণ একটা করতেই হবে। কেন করতে হবে সেটা আপনাদের আমি বলছি। দেখুন, প্রথমে এসে ডোনাল্ড ট্রাম্প কি করলেন, প্রথমে এসে একটা ধামাকা সৃষ্টি করলেন। তিনি ট্যারিফ লাগালেন। ট্যারিফ লাগিয়ে তিনি সারা বিশ্বকে তিনি অস্থির করে তুললেন যে ট্যারিফ একটা এমন জিনিস আমেরিকার অর্থনীতিকে আরো স্ট্রং করবে। হলো কি? উল্টো হলো। আমি 100 টাকার মালটা আমেরিকায় পাঠাচ্ছি, আমেরিকা আমার মালটা 130 টাকা, 30% ট্যারিফ, হয়তো আমি ধরে নিচ্ছি 30% ট্যারিফ আমার উপরে বসিয়ে দিল। তাহলে আমেরিকা আমার ভারতের মালটা যেটা আগে 100 টাকায় বিক্রি হতো সেটা দিয়ে পড়লো 130 টাকা। কিনবে কে? কিনবে কিন্তু আমেরিকান জনতা। তাহলে ট্যারিফের দায়টা কার ঘাড়ে গিয়ে পড়লো? আমেরিকান জনতার ঘাড়ে গিয়ে পড়লো। তাদের খরচা বেড়ে গেল, তারা গেল খেপে। সেখানে ট্যারিফ একটা ঝাড় খেলেন ডোনাল্ড ট্রাম্প। এরপরে দ্বিতীয় ঝাড় হচ্ছে সুপ্রিম কোর্টে তার ট্যারিফ নিয়ে হার। ফলে সেখানে একটা মার খেলেন। ডোনাল্ড ট্রাম্পের মারগুলো আমি বলছি। এবার তিনি ভোটে জেতার আগে তিনি যে ওয়াদা করেছিলেন যে একদম আমি বলে দিচ্ছি যে আমি ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ আমি থামাবো। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ উনি থামাতে পারেননি। গাজা ইসরায়েলের শান্তি স্থাপন উনি করতে পারেননি। ওই বোর্ড অফ পিস সেটা কোনো কার্যকারিতা আসেনি। কেউ মূল্যই দিচ্ছে না বোর্ড অফ পিসের অংশগ্রহণের ব্যাপারে, কেউ আগ্রহ দেখাচ্ছে না। কারণ বোর্ড অফ পিসে গিয়ে ওটা সম্পর্কে কোনো রকম কারোর আইডিয়া নেই কি কিভাবে হবে না হবে। এদিকে ইসরায়েলের মতো মেরে যাচ্ছে এতে প্যালেস্টাইনিদের। এদিকে কি হলো? ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ। উনি বললেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আমি থামিয়ে দেবো। যুদ্ধ উনি থামাতে পারলেন? যুদ্ধ উনি থামাতে পারলেন না। এখন আপনারা খবর নিয়ে দেখুন জেলেনস্কির অবস্থা।
গাছে তুলে দিয়ে জেলেন্সকিকে মই কেড়ে নিয়ে চড় যা বেটা শুলি মে রাম তেরা ভালা গেলে। এখন বেটা তো শুলিতে চড়ে গেছে, এখন ইউরোপিয়ান ইউনিয়ন কেটে পড়েছে, আমেরিকান প্রেসিডেন্ট তো হাত তুলে নিয়েছে, আর রাশিয়া এখন মারতে 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 কি অবধি পৌঁছে গেছে, পুরোটাই দখল করে নেবে। আর জেলেন্সকিকে দেশ ছেড়ে পালাতে হবে, অন্যত্র পালাতে হবে। ফলে কোনোটাতেই কিন্তু উনি সফল হতে পারেননি। উল্টে ট্যারিফ নিয়ে কি করেছেন, ট্যারিফ নিয়ে উনি ভারত, আমেরিকা, ভারত আর চীন, এই দুটো দেশের সঙ্গে উনি একেবারে আদায় কাঁচকলায় সম্পর্ক লাগিয়ে দিয়েছেন। ফলে কি হলো, যে চীনকে তাকে দূরে রাখতে হবে, দূরে রাখার যে প্রচেষ্টাটা আমেরিকানদের, তাতে কি হলো, এই ট্যারিফ নিয়েতে ভারত, চীন এবং সঙ্গে রাশিয়া, যেহেতু রাশিয়ার উপরে একটা অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানো আছে, এই তিনটে দেশ মিলে, সঙ্গে আছে ব্রাজিল এবং সাউথ আফ্রিকা, যাদের উপর যারা অত্যন্ত চটা। এবার রইল গিয়ে ইরান। ইরানও কিন্তু এই ব্রিক্সের মধ্যে চলে আসছে, আস্তে আস্তে ব্রিক্সের মধ্যে চলে আসবে, আপনারা দেখে নেবেন। ব্রিক্সই থাকবে, শুধু একটা আইজো হবে। এই যে আপনারা সামনে দেখছেন, শুধু ইরানের সঙ্গে যুদ্ধটা হচ্ছে, ইরানের সঙ্গে যুদ্ধটা কিন্তু শুধু ইরান নয়, ইরানের পেছনে ব্যাকআপ কে রয়েছে, ইরানের পেছনে ব্যাকআপ রয়েছে রাশিয়া, ইরানের পেছনে ব্যাকআপ রয়েছে চীন। কালকে রণতরী গুলো সাজানো হয়েছে, রণতরী থেকে এখন প্রচুর মিসাইল মেরে তার সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের ভেঙে দিল। আমি তর্কের ক্ষেত্রে ধরে নিচ্ছি, ইরান আটকাতে পারলো না, ভেঙে দিল। সেক্ষেত্রে ইরান কি করবে, ইরান করবে কি, চীনের থেকে স্যাটেলাইট ইমেজ নিয়ে ইরান আক্রমণটা করবে, সেটা আটকাতে পারবেন না। এবার ভারত নিঃশব্দে খেলে, মেঘনাথের মতো মেঘের আড়ালে খেলে। ভারত কিন্তু ইরানের পেছনে দাঁড়িয়ে আছে, মেঘের আড়ালে মেঘদূতের মতো দাঁড়িয়ে আছে। যত রকম সাহায্য এবং আপনার এই দরকার, মানে টেকনিক্যাল ফ্যাসিলিটিস দরকার, ভারত কিন্তু দিয়ে যাবে। কারণ আমেরিকার সঙ্গে কিন্তু ভারতের দূরত্ব তৈরি হয়ে গিয়েছে, এই দূরত্ব এখন আর তাড়াতাড়ি মিটবে না। আপনি এই মানে যুদ্ধের পরিপ্রেক্ষিতে, বর্তমান রাজনীতি, ট্রাম্পের রাজনীতির পরিপ্রেক্ষিতে, ট্রাম্প যতই নিজেকে বদলাবার চেষ্টা করুন না, অভিনয় করুন না কেন, নরেন্দ্র মোদী জানেন যে একবার যে অবিশ্বাসের কাজ করেছে, তাকে আর দ্বিতীয়বার বিশ্বাস করা যায় না। ফলে নরেন্দ্র মোদীর ওই মেঘের আড়াল থেকে নরেন্দ্র মোদী খেলবেন। তাহলে কি হলো, এখানে তিনটে বড় দেশ, চীন, রাশিয়া, ভারত, তিনটে কিন্তু ইরানের পেছনে দাঁড়িয়ে গেল। আর ইরানের স্ট্র্যাটেজিক্যাল ডেপথ যা, সেটা কিন্তু ইউক্রেন নয়। আর ইরানের একটা প্রাচীন ইতিহাস আছে। গত 12 দিনের যে যুদ্ধ হয়েছিল ইরান এবং ইসরায়েল, সেখান থেকে দে হ্যাভ গট লট অফ লেসন ফ্রম দোজ ডেজ। কতগুলো ভুল করেছিল, কতগুলো ঠিক করেছিল, সেগুলো নিয়ে কিন্তু চুলচেরা বিচার করে নিজেদের একদম শুদ্ধিকরণ করে ফেলেছে। ফলে কালকে আমি যদি ইরানকে অ্যাটাক করি, তাহলে পরে ইরান আমাকে পাল্টা অ্যাটাক যে করবে না, তার কোনো এ নেই। একটা ইরানের মিসাইল যদি একটা রণতরীর ওপরে গিয়ে পড়ে, তাহলে পুরো সেটা গিয়ে একদম ড্যামেজ হয়ে গেল, তার ওপরে যে বিমানগুলো রয়েছে সেই রানওয়েটা ধ্বংস হয়ে গেল, রণতরীটা কিন্তু বেকার হয়ে যাবে। আর বুটস অন গ্রাউন্ডস কোনোদিন করবে না, কারণ বুটস অন গ্রাউন্ডস করতে গেলে যে দম দরকার, সেই দম কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেই। কারণ গোটা 5-6 বডি যদি পড়ে যায় না, এই যে মাগা ক্রাউড যে আছে না, দেখবেন ওয়াশিংটন ডিসি থেকে ফ্লোরিডা, টেক্সাস, সব রাস্তায় মাগা ক্রাউড বেরিয়ে পড়েছে। আমাদের দেশের মানুষ মারা যাচ্ছে কেন? ফলে এতগুলো জায়গায় উনি যে ধাক্কা খেয়েছেন না, ওনাকে কিছু করে দেখাতে হবে। সেই করে দেখানোর জন্য উনি কিন্তু এই রকম একটা কাণ্ড করার চেষ্টা করছেন। একটা লিমিটেড স্কেলে হলো উনি কিন্তু আক্রমণটা করবেন, তাই ভারতবর্ষ এইটাকে অ্যাডভাইজারিটা জারি করে দিয়েছে। এবার আর একটা গুরুত্বপূর্ণ খবরে আসি, সেটা হচ্ছে যুদ্ধের হুঙ্কারে কাঁটা তরি, রণতরী, শৌচাগার। এটা দেখুন, মানে এমন রণতরী বানানো হয়েছে, সে রণতরী শৌচাগার ঘিরে এখন ঝামেলা শুরু হয়ে গেছে।
কি লিখছে আমি গুরুত্বপূর্ণ অংশটুকু পড়ছি। আমেরিকার নৌবাহিনীর সর্বাধুনিক এবং সর্ববৃহৎ বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড অফ ফোর্ড জিব্রাল্টার প্রণালী পার হয়ে ভূমধ্যসাগরের দিকে দ্রুত এগোচ্ছে, যা খুব শীঘ্র ওই অঞ্চলে যোগ দেবে। ইসরায়েলের স্বার্থে পশ্চিম এশিয়ায় সরাসরি যুদ্ধে জড়ানোর সম্ভাবনা নিয়ে আমেরিকান অন্দরে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দুই শিবিরের নেতারাই সামরিক ব্যয় ও অভিযানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আমি বরাবরই বলি আপনাদের যে এখন রিপাবলিকান এবং ডেমোক্র্যাট এবং কংগ্রেস সব এক হয়ে গিয়েছে, সব ট্রাম্পের বিরুদ্ধে। এই যে প্রতিদিন $1 বিলিয়ন করে খরচা করা হচ্ছে, এই $1 বিলিয়ন আজকের দিনে যেখানে আমেরিকার এখন মানে ধার গিয়ে দাঁড়িয়েছে প্রায় $39 ট্রিলিয়ন, সেখানে প্রতিদিন $1 বিলিয়ন করে খরচ করার সেখানে কি যৌক্তিকতা আছে সেইটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এই ডামাডোলের মধ্যে বিপুল ব্যয়ে তৈরি যুদ্ধ জাহাজের শৌচাগারের সমস্যা ঘিরে বিড়ম্বনায় পড়েছে পেন্টাগন। $1330 কোটি, ভারতীয় মুদ্রায় প্রায় 110 কোটি টাকা, 110 কোটি টাকা এই রণতরী শৌচাগার সমস্যাটি কেবল সাধারণ ব্লক নয়, বরং গভীর নকশাগত ও ইঞ্জিনিয়ারিং ত্রুটি বলে চিহ্নিত করা হয়েছে। 2020 সালে ধরা পড়া এই ত্রুটিটি দীর্ঘমেয়াদী অভিযানে মোতায়েন থাকাকালীন আরো প্রকট হয়ে পড়েছে। ব্যাপারটা হচ্ছে যে ওখানে 4600 সৈন্য আছে ওই রণতরীতে, তাদের জন্য যে শৌচাগার করা হয়েছে সেটা হচ্ছে লিমিটেড শৌচাগার, এবং তার প্রণালী এত জটিল যে সেখানে মাঝে মাঝেই আপনার ময়লা জমে যাচ্ছে, সেগুলোকে অ্যাসিড ওয়াশ করতে হচ্ছে, প্রতিদিন কয়েক $1 মিলিয়ন করে খরচা হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে যদি 45 মিনিট 40 মিনিট এক একটা সৈন্যের যদি শৌচাগার ব্যবহার করতে সময় লেগে যায়, তাহলে তারা লড়াই করবে কখন? তারা প্লেন ওড়াবে কখন? তারা কামান রাখবে কখন? মিসাইল রাখবে কখন কি করবে? এই সমস্ত কিছু নিয়ে কিন্তু ট্রাম্প বাবু কিন্তু পুরো ঘেঁটে আছেন। ফলে ট্রাম্পকে এমন একটা কিছু করতে হবে, ট্রাম্পকে একটা আঘাত অন্তত করে আসতে হবে, নইলে প্রতিদিন যে $1 বিলিয়ন করে খরচা হচ্ছে না, এই $1 বিলিয়ন নিয়ে কিন্তু ট্রাম্পকে বড় প্রশ্ন চিহ্নের মুখে পড়তে হতে পারে। অতএব আমি বলেছি না, মালিক পড়েছেন দোটানায়, মালিক তো হুঙ্কার দিয়ে নেমে পড়েছেন, এবং মালিক ইঁদুর কলে আটকে গেছেন। এই ইঁদুর কলে আটকে যাওয়া, ওই ফাঁটা পাশে আটকে যাওয়ার মতো আটকে গেছেন। এখন সেখান থেকে উদ্ধার পাবেন কি করে, এখন সেই চিন্তায় তিনি মগ্ন হয়েছে।